হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম প্রণব ম্যাথস ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এভারেজ ওয়ান শট ক্লাস। একটি ক্লাসের মাধ্যমে এভারেজের সমস্ত টাইপের কোশ্চেন কি করব, কভার করতে চলেছি। এর আগের যে ক্লাসটা এভারেজের উপর দিয়েছিলাম সেটা ছিল ফুল কনসেপ্ট। এভারেজের সমস্ত কনসেপ্ট ওই ক্লাসের মধ্যে ডিসকাশন করেছিলাম। আজকের এই ক্লাসে এবার যে যত টাইপের কোশ্চেন আছে সমস্ত টাইপ কি করব, কভার করব। টোটালে 30টা টাইপের কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য, কারণ এবারে যে এর থেকে বাইরে কোনো টাইপ নেই। আর এই টাইপগুলো যদি তুমি একবার কভার করে নাও তাহলে আপকামিং যে এক্সামিনেশন আসছে সেই এক্সামিনেশনে এই টাইপের মধ্যে কি কোশ্চেন আসবে, এর বাইরে আসবে না। তুমি ডাব্লিউবি বলো, কেপি বলো, রেলের এক্সাম বলো, আর সামনে ডাব্লিউবি এসএসসি সি ডি গ্রুপ বলো, সমস্ত এক্সামে কি এই ক্লাস থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে এটুকু বলতে পারি। আর যারা আগে কনসেপ্ট ক্লাসটা দেখোনি তারা অবশ্যই কনসেপ্ট ক্লাসটা দেখে নেবে, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আপকামিং যে ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এই ক্লাসের পিপিটি পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে কি হয়ে জয়েন হয়ে যাবে। তাহলে চলো আজকের আমরা ক্লাস করি, শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন, 11, 14, 17, 20, 23, 26 সংখ্যাগুলির গড় কত? দেখো, গড় আমরা কিভাবে বের করি, নাম্বারগুলোকে যোগ করে কতগুলি নাম্বার আছে সেই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা গড় পাই নর্মালি, তাই কি না? কিন্তু দেখো এই সব কি এখানে করার দরকার আছে? তুমি যদি একটু ভালো করে কোশ্চেন দেখো যে দুটো নাম্বারের মধ্যে গ্যাপ সেম, আর যদি গ্যাপ সেম থাকে কনসেপ্ট ক্লাসে বুঝিয়েছি যে গড় কি হবে, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই কি ডিভাইডেড 2, তাই না? দেখো এদের মধ্যে কি ডিফারেন্স, কি আমার কি সেম। তাহলে আমি যে কনসেপ্টটা কাজে লাগাবো সেটা হচ্ছে কি, ফার্স্ট টার্ম কত আমার 11 আর লাস্ট টার্ম কত 26, যোগ করে কি করব 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে 37কে যদি 2 দিয়ে ভাগ করি 18 কি হবে 5, আমার কি রাইট অ্যান্সার অপশন এ। খুব ভালো করে দেখে নাও। যারা কনসেপ্ট ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগে কনসেপ্ট ক্লাসটা দেখবে, তারপরে এই ক্লাসটা দেখবে। আর তোমাদের ক্লাস পিপিটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ক্লিক করে কি করো জয়েন হয়ে নেবে। ওকে, দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। তো প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো দেখা মাত্র আমরা অ্যান্সার করতে পারি, কিন্তু একটু বুঝে নি। দেখো স্বাভাবিক সংখ্যা বলতে কাকে বোঝায়? এক থেকে শুরু করে পরপর যে সংখ্যাগুলো আছে 1, 2, 3, 4, 5, এগুলো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এরকম 1, 2, 3 ডট ডট কত 51 পর্যন্ত আছে। তাহলে 1 থেকে 51 পর্যন্ত কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে? 51টা। দেখো এদের মধ্যে গ্যাপ কত? একের। স্বাভাবিক সংখ্যার মধ্যে গ্যাপ কত হয়? একের হয়। তাহলে আমার ডিফারেন্স সেম, তাহলে এখানে আমি কোন কনসেপ্ট লাগবো? সেই কনসেপ্টটি, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড 2, তাহলে কত হয়ে যাবে 26। দেখো আমি বুঝিয়ে দিলাম, কিন্তু এই কোশ্চেনটা যদি এক্সামে আসে তোমাদের কি খাতা কলমের প্রয়োজন আছে? না। স্বাভাবিক সংখ্যা মানে 51টি স্বাভাবিক সংখ্যা আছে, ফার্স্ট টার্ম কি হবে আমার 1 হবে, আর কি হবে 51, তাহলে কত হচ্ছে 52কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কি হবে 26, আমার কি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রথম 21টি বিজোড় সংখ্যার গড়। এবার কি বলছে? বিজোড় সংখ্যার গড়। কনসেপ্ট ক্লাসে শিখিয়েছি যে n বিজোড় সংখ্যার গড় কি হয়, n হয়। তাহলে 21টা বিজোড় সংখ্যার গড় কত হবে? 21ই হবে। 21টা বিজোড় সংখ্যার গড় কি হবে 21ই, আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোন অপশনে রয়েছে দেখো তো, অপশন বি কি কারেক্ট অ্যান্সার। তাহলে এই সব কোশ্চেন কিন্তু করার জন্য খাতা কলমে কিন্তু প্রয়োজনীয়, কিন্তু এক্সামে কিন্তু আসে, এক্সামের রেসপেক্টে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, 1 থেকে 45 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? দেখো স্বাভাবিক সংখ্যা মানে কি 1, 2, 3 পরপর যে সংখ্যাগুলো 45 পর্যন্ত বলেছে, তাহলে তাদের বর্গ। তাহলে দেখো বর্গ বলেছে, তাহলে তাদের বর্গের যোগফলকে যদি আমি কি করি 45 দিয়ে ভাগ করে দিই, কারণ 45টা সংখ্যা আছে,
তাহলে কি আমি গড়টা পেয়ে যাব। তাহলে দেখো 1 থেকে 45 পর্যন্ত বর্গের যোগফলের একটা ফর্মুলা রয়েছে, আমরা সবাই জানি, কনসেপ্ট ক্লাসে শিখিয়েছি। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই কি 6। এবার দেখো এই ফর্মুলাটা যদি পুট করি সেটা কি পাবো, 1 থেকে 45 পর্যন্ত বর্গের কি যোগফল। এবার দেখো গড় যদি আমাকে বের করতে হয়, গড় যদি আমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে, আবার কি n সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মানে 1 থেকে 45 পর্যন্ত 45টা সংখ্যা আছে, তো ভাগ করে দিলে আমি কি গড় পেয়ে যাব। তাহলে দেখো গড়টা কি হবে, আগে যোগফলটা লিখে নিই, তারপরে 45 দিয়ে ভাগ করে দেবো, গড় পেয়ে যাবো। দেখো 1 থেকে 45 পর্যন্ত, তাহলে n এর মান কত 45, তাহলে 45 ইন্টু 45 আর একে কত 46, 46 ইন্টু দেখো এখানে n এর মান পুট করো 45 গুণে 90 আর আগে কত 91 বাই 6। এই যে পর্যন্ত পেলাম কি যোগফল। এবার আমাকে গড় বের করতে হবে, এটা তো যোগফল। তাহলে কয়টা সংখ্যা ছিল 45টা, তাহলে 45 দিয়ে কি করে দাও ভাগ করে দাও, তাহলে কি আমি গড় পেয়ে যাবো। দেখো এটা কি সামের ফর্মুলা। দেখো এক্সটা আমি কি করেছি 45 দিয়ে ভাগ করেছি, কারণ কি 45টা সংখ্যা রয়েছে 1 থেকে 45 পর্যন্ত, কত 45টা সংখ্যা। তাহলে 45 দিয়ে কি হয়ে যাবে, 45 কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো 2 বারে চলে যাবে 23, 2 বারে চলে যাবে কত 3। দেখো 3 দিয়ে তো আর যাবে না। দেখো যদি অপশনের দিকে তাকাই, দেখো পয়েন্টে একটা অপশনই রয়েছে, তাহলে ওটাই কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন এ কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে দেখো যখন আমি 23 ইন্টু 91 কে কি করব 3 দিয়ে ভাগ করব, তখন আমার কি হবে 697.67 কি হবে রাইট আনসার হয়ে যাবে। সব সময় যে আমাকে ক্যালকুলেশনটা করতেই হবে এর কোনো মানে নেই। অপশন কিন্তু এক্সামে খুবই কিন্তু হেল্প করবে, তোমাদের অপশনের দিকে কিন্তু নজর রাখতে হবে। এই ক্যালকুলেশনটা আমি করতে পারতাম কিন্তু আবার করার প্রয়োজন হলো না, কারণ কি, কারণ একটা অপশন আছে কি দশমিক দিয়ে, কারণ আমি জানি যে আমি সঠিক করেছি। তাহলে অপশন একটাই দেখতে পাচ্ছি দশমিকে, তাহলে এখানেও কি অ্যান্সার দশমিকে বেরোবে, কারণ 3 দিয়ে তো ভাগ যাবে না ডিরেক্ট। ক্লিয়ার? দেখে নাও, চলো নেক্সট কোশ্চেন। 1 থেকে 51 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার ঘনর গড় চেয়েছে। ঘন মানে কি কিউবের গড়। তাহলে এখানে আমি কি 1 থেকে 51 পর্যন্ত কিউবের আগে যোগফল বের করে নিই, তারপরে কি 51 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো তাহলে সামের যে ঘনর যে সাম অর্থাৎ যোগফলের যে ফর্মুলা সেটা কি n ইন্টু n প্লাস 1 বাই 2 এর কি হোল স্কোয়ার, এর কি হোল স্কোয়ার। এবার দেখো আমি যোগফলটা বের করে নেবো এখান থেকে। তাহলে 1 থেকে 51, তাহলে n সমান সমান কত হয়ে যাবে আমার কত 51, কারণ 51টা সংখ্যা রয়েছে। তাহলে 51 ইন্টু 51 আর একে কত 52 বাই কি 2। এবার দেখো এর কি স্কোয়ার রয়েছে, এর কি স্কোয়ার, তার মানে এটাই কি 2 বার হয়ে যাবে। তাহলে এই যে পুরোটা কি হয়ে যাবে আমি 2 বার লিখে নিই, কারণ স্কোয়ার আছে। দেখো তাহলে এটাকে কি আমি আর একবার লিখে নিচ্ছি, কারণ স্কোয়ার আছে, ক্যালকুলেশনটা কি ইজি করার জন্য। তাহলে এই যে পুরোটা পেলাম সেটা কি পেলাম বলতো 1 থেকে 51 পর্যন্ত সংখ্যার কি যোগফল। এবার দেখো আমাকে কি করতে হবে, এই পুরোটা কি করতে হবে ভাগ করতে হবে কি দিয়ে 51 দিয়ে, কারণ 51টা সংখ্যা। তাহলে 51 দিয়ে কি করে দাও পুরোটাকে ভাগ করে দাও, তাই কি না। আমি এটাকে পুরো এইভাবে লিখতে পারি। দেখো 51 দিয়ে কি হবে 51 ক্যান্সেল, 2 দিয়ে কত 26 বার, এখানে 2 দিয়ে কত 26 বার। তাহলে আমার যে এভারেজ গড় হয়ে যাবে সেই গড়টা কি হবে 51
ইন্টু 26 ইন্টু কি 26। আমি যদি দেখি, দেখো গুণটা তুমি করতে পারো, কিন্তু যখনই একটু বড় কোশ্চেন আসবে, হয় তুমি ইউনিটিস দিয়ে করার চেষ্টা করবে বা ডিসিবিলিটি দিয়ে চেষ্টা করবে, তাহলে কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, সময়ের মধ্যে তুমি কি করো কোশ্চেন সলভ করে নেবে। তা গুণ করলে তুমি করতে পারো, কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ কি হবে, ইউনিটিস দেখো একে, দেখো 6 হোক 6 6 কত 36, 6 কে 6 মানে কি আমার ইউনিটিস লাস্টের যে ডিজিটটা হবে সেটা কি হবে 6 হবে। দেখো এই অপশন হবে না, এই অপশন হবে না, এই দুটো অপশনের মধ্যে হবে। আর একটু যদি লক্ষ্য করো ইউনিটি দিতে আমার হলো না, তাহলে এর মধ্যে মাল্টিপল চেক করো, দেখো এর মধ্যে 317 মধ্যে কি রয়েছে, 3 লুকিয়ে রয়েছে, 317 এখানে তিনের যে বিভাজ্য নিয়ম ডিভিজিবিলিটি রুল কি, সাম অফ ডিজিটকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ নাম্বারটাই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে একবার ডিভিজিবিলিটি অপশনে চেক করে নি, দেখো 6 আর 4 কত 10, 17, 17 আর 4 21, 21 আর 3 কত 24, তাহলে এখানে তো 24 হচ্ছে, 3 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে, তাহলে এই অপশনটা হতে পারে। এবার এই অপশনটাও চেক করে নেই, দেখো 3টে 6 আছে 18, 18 3 কত 21 আর 7 কত 28, 28 কে তো 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে এই অপশন তো হবে না, অপশন এ কি হয়ে যাবে রাইট আনসার। তাহলে আমি যদি গুণটা করতাম তাহলে কি পেতাম 3 4 4 7 6, এটা কি হয়ে যাবে রাইট আনসার। তো যেমন কোশ্চেন আমাকে অ্যাপ্রোচটা কি হবে সেইভাবে কি অ্যাপ্রোচ করতে হবে। তুমি চাইলেই গুণ করতে পারো, নো ইস্যু, কিন্তু গুণটা তো অনেক বড়, সময় লাগবে। আমি বোঝাচ্ছি তাই এইটুকু টাইম নিচ্ছি। যদি তুমি নিজে জাস্ট কোশ্চেন করো, তোমাকে তো আর কাউকে বোঝাতে হবে না, তুমি দেখবে যে এইখানে নিশ্চয়ই, আর ইউনিটিটা চেক করি দেখছি যে দুটোর ম্যাচ করছে, ঠিক আছে, তাহলে হচ্ছে না ইউনিটিতে, তাহলে ডিসিবিলিটি একবার দেখে নি। এখন 17 51 রয়েছে, 51 মধ্যে 17 3 লুকিয়ে রয়েছে, তিনের ডিসিবিলিটি রুল আমরা খুব ভালো করে জানি যে সাম অফ ডিজিটকে যদি কি 3 দিয়ে ভাগ চলে যায় তাহলে কি সেই নাম্বারটা পুরোপুরি 3 দিয়ে বিভাজ্য। তাহলে দেখলাম অপশন এই চলে যাচ্ছে, কিন্তু সি কি যাচ্ছে না, তাহলে এ আমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো তারপরে ভালো কোশ্চেন্স, পরপর 8টি বিজোড় সংখ্যার গড় 10 হলে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্র সংখ্যার মধ্যে কি পার্থক্য। দেখো এই টাইপের কোশ্চেনে 3টে জিনিস চাইতে পারে, বলতে পারে বৃহত্তম সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা কত, আর বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার কি পার্থক্য বাকি অন্তর। দেখো 8টি বিজোড় সংখ্যার গড় দিয়েছে, গড় মানে কি বলতো মিডিল ভ্যালু, গড় কি হয় অলওয়েজ কি মিডিল ভ্যালু, তাহলে 10 কি গড় এভারেজ। এবার দেখো তোমাকে এখানে বলে যে বিজোড় সংখ্যা, কিন্তু গড়টা দেখছি কি আমার কি জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যায়, বিজোড় সংখ্যা বলে যাকে 2 দিয়ে ভাগ যায় না। তাহলে এটা বুঝতে হবে যে 8টা সংখ্যার কথা বলেছে, সেই 8টা সংখ্যার মধ্যে 10 কি একটা সংখ্যা না, কারণ 10 তো আমার কি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না, কারণ কি বিজোড় সংখ্যার গড় 10 বলে দিয়েছে। তাহলে বুঝতে হবে যে 8টা সংখ্যার মধ্যে 10 একটা কি সংখ্যা না, তাহলে 8টা সংখ্যাই বেঁচে আছে, তাহলে এই পাশে 4টে সংখ্যা থাকবে, আর কি এই পাশে কি থাকবে 4টে সংখ্যা থাকবে, ঠিক। তাহলে দেখো 10-এর পরের তাহলে বিজোড় সংখ্যাটা কি, এদিকে যাচ্ছে মানে কি বাড়ছে, এদিকে যাচ্ছে মানে কি কমছে, মানে এর থেকে কি হবে ছোট হবে, এই পাশে কি হবে বড় হবে। তাহলে কত প্রথম যে 10-এর পরের যে বিজোড় সংখ্যা সেটা কি 11। আর আমরা খুব ভালো করে কনসেপ্ট ক্লাসে দেখেছি যে দুটো বিজোড় সংখ্যার মধ্যে বা দুটো জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত হয়, 2 এর ডিফারেন্স, তাহলে 11 আর 2 কত 13, 15 আর কি 17। দেখো 2 এর ডিফারেন্স, তাহলে এর আগে কি আছে 9, 7, 5, 3। দেখো যদি বলতো যে ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে কত আমার 3 হয়ে যেত, যদি বলতো বৃহত্তম সংখ্যা কত তাহলে আমার কত 17 হয়ে যেত। এবার আমাকে বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতমের মধ্যে কি পার্থক্য, তাহলে 17 আর 3-এর মধ্যে পার্থক্য কত 14, তাহলে 14 কি হয়ে যাবে আমার কি রাইট আনসার। 14 কি হয়ে যাবে এই কোশ্চেনের কি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন।
দেখো এবার বলছে 8টি জোড় সংখ্যার গড় 15 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। এবার কি জোড় সংখ্যার গড় বলে দিয়েছে 15, তাহলে গড় মানে কি মিডিল ভ্যালু। এবার দেখো 15 যে সংখ্যাটা সেটা একটি বিজোড় সংখ্যা, তাহলে ওই 8টি জোড় সংখ্যার মধ্যে কোন একটা সংখ্যা গড়টা না, তাহলে এই গড়ের কি এই মিডিল ভ্যালু, তাহলে এই পাশে 4টা সংখ্যা আছে ওই পাশে 4টা সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে বলো 15 পরে জোড় সংখ্যা কি আছে 16, আর গ্যাপ কি জোড় সংখ্যা, দুটো জোড় সংখ্যার মধ্যে কি হয় 2 এর, তাহলে 16 পরে কি হবে 18, 18 পরে কত হবে 20, 20 পরে কত হবে 22। দেখো 16, 18, 20, 22, তাহলে এদিকে কি হবে কম হবে, এর আগের 15 আগের জোড় সংখ্যাটা কত 14, তাহলে কি হবে 12, 10 আর কত 8, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি চাইতো তাহলে আমার 8 হয়ে যেত অ্যান্সার, বৃহত্তম যদি চাইতো তাহলে কি হতো 22 হতো। এবার দেখো তোমাকে এরকমও বলতে পারে যে দ্বিতীয় বৃহত্তম কে, তাহলে কি হতো 20 হতো, তাই কি না। দেখো আমাকে দিয়ে পার্থক্য চেয়েছে, তাহলে 22 আর 8 এর মধ্যে পার্থক্য কত হয়ে যাবে 14, তাহলে 22 মাইনাস 8 কত হবে 14, এই কোশ্চেনের কি রাইট আনসার কি 14, অপশন সি। দেখো ভালো করে নেক্সট কোশ্চেন। এবার তোমাকে কনসেপ্ট বুঝতে হবে। দেখো এভারেজ যে এভারেজ কোশ্চেনের যে আমি কেউ সলিউশন করবো ভেরি শর্ট অ্যান্ড টেকনিক্যাল, তোমাকে কনসেপচুয়ালি বুঝতে হবে। যদি তুমি কনসেপ্ট ঠিক না বোঝো তাহলে কিন্তু পারবে না, কারণ মিনিমাম খাতা পেন ইউজ করে তোমাদের আমি কোশ্চেন সলভ করা শেখাবো। দেখো 12টি সংখ্যার গড় কত বলে দিয়েছে 15, 41 নাম্বার অন্তর্ভুক্ত থাকে তবে ওই 13টি সংখ্যার গড় কত হবে। দেখো 12টি সংখ্যা যখন ছিল তার গড় ছিল 15, এবার নতুন একটা সংখ্যা কি অন্তর্ভুক্ত করা হচ্ছে, সাপোজ ধরো 41, তাহলে 13টি সংখ্যা হলো, তাহলে 13টি সংখ্যার গড় কত হবে সেটা বলেছে। দেখো নর্মালি তোমরা করতে পারো, দেখো 12টি সংখ্যার গড় এত, তাহলে 12 ইন্টু 15 গুণ করে কত হবে 180, তার সাথে কি করো তুমি 41 যোগ করো, 41 যোগ করার পর তাহলে এটা কি 13টা সংখ্যার যোগফল, 13টা সংখ্যার যোগফলকে 13 দিয়ে ভাগ করে দাও তুমি গড় পেয়ে যাবে। কিন্তু এইভাবে কিন্তু গড়ের কোশ্চেন আমরা করব না। দেখো ভালো করে বুঝবে যে এইভাবে বোঝাচ্ছি। দেখো 12টি সংখ্যার গড় কত বলে দিয়েছে 15, গড় কত 15। এবার দেখো 41 নাম্বার কি অন্তর্ভুক্ত হচ্ছে, 41 নাম্বার কি হচ্ছে আমার কি অন্তর্ভুক্ত হচ্ছে। এবার দেখো যে নতুন নাম্বারটা অন্তর্ভুক্ত করা হচ্ছে যেটা সেটা যদি 15 সমান হতো মানে গড়ের সমান হতো, তাহলে এখনো গড় কি হতো 15ই থাকতো। কিন্তু দেখো নতুন নাম্বারটা যেটা আসে সে কি গড়ের থেকে কি বেশি নিয়ে আসে, তাহলে গড়টা কি হয়ে যাবে বেড়ে যাবে, গড়টা কি হয়ে যাবে বেড়ে যাবে, সেজন্য কি প্লাস। এবার দেখো এক্সট্রা কত নিয়ে আসছে গড় থেকে, যদি দেখো তুমি কত নিয়ে আসছে 26, 15 আর 41 এর মধ্যে ডিফারেন্স কত 26, 26 কি এক্সট্রা নিয়ে আসে, গড় মেনটেন করার জন্য তো 15 আনতেই হবে, সেটা তো আনছেই, প্লাস কি 26 কি এক্সট্রা আনছে, তাহলে এই এক্সট্রা 26টা কি করবে বর্তমান যে সংখ্যাটা আছে সমানভাবে কি ডিস্ট্রিবিউট করে দেবে। তাহলে দেখো 26 এক্সট্রা আনছে আর এই এক্সট্রা 26টা কি সমানভাবে, আগে ছিল 12 জন, একজন অন্তর্ভুক্ত হচ্ছে, 13 জনের মধ্যে কি করবে ডিস্ট্রিবিউট করে দেবে, 13 জনের মধ্যে কি করে দেবে ডিস্ট্রিবিউট করে দেবে। তাহলে গড় গড় কত বৃদ্ধি পাবে দেখো, তাহলে 12 না 15 আর 2 কত হয়ে যাবে 17, তাহলে 17 কি হবে এই কোশ্চেনের কি রাইট অ্যান্সার। গড় ছিল 15, 41 নিয়ে আসছে, গড় থেকে বেশি নিয়ে আসছে, কত এক্সট্রা নিয়ে আসে 26, তাহলে এই 26 কি করতে হবে 26 এক্সট্রা নিয়ে আসে, তাহলে গড়ে কি করতে হবে সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তাহলে 26 এক্সট্রা 13 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করলে কত করে পাবে গড়ে 2 করে পাবে, তাহলে আগে 15 ছিল 2 বেড়ে যাবে, তাহলে কত হবে 17। ক্লিয়ার।
তাহলে নতুন গড় কত হবে? 17। তিনজন ছেলের গড় বয়স 22 বছর, তাদের বয়সের অনুপাত 6:9:7 হয়, তবে সর্বকনিষ্ঠ ছেলের বয়স কত? সর্বকনিষ্ঠ মানে যে ছোট। তাহলে দেখো তিনজনের বয়সের গড় দিয়ে দিয়েছে 22, তাহলে তাদের বয়সের যোগফল কি হবে? 3 দিয়ে কি করে দাও? গুণ করে দাও। কারণ কি গড় মানে কি? তিনজনের কত? 22 করে। তাহলে তিনজনের 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি তিনজনের যে বয়সের যোগফল কত হবে? 66। এবার দেখো আমি যদি রেশিওতে যোগফল দেখি, তাহলে কত? 9 6 15 আর সাথে কত? 22, যোগফল কত আমার? কি 22, যোগফল আমি কত দেখছি? 22। কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কত? 66। তাহলে 22-এর ভ্যালু কত? 66। এবার দেখো আমার কোশ্চেনে কি চেয়েছে? সর্বকনিষ্ঠ। তাহলে যার রেশিও ছোট সেই কি সর্বকনিষ্ঠ হবে? তাহলে কত? 6। তাহলে 6-এর ভ্যালু কত? 3 বারে কেটে যাবে, তাহলে আমার কি হয়ে যাবে? অ্যান্সার কি হয়ে যাবে? 18 বছর। অপশন সি। কিছু নেই কোশ্চেনের মধ্যে, ইজি টাইপের কোশ্চেন, কিন্তু এক্সামের এক্সপেক্টে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা একদম ইজি টু হার্ড লেভেল যাব, প্রত্যেকটা টাইপ কভার করব, আর এই সব টাইপের মধ্যেই তোমাদের এক্সামে কোশ্চেন আসবে 100% গ্যারান্টি। 30টা কোশ্চেন নিয়ে এসেছি, 30 টাইপের, মানে এবারে যত টাইপের কোশ্চেন হয়, এবারে যে 30টা টাইপের কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের, এর বাইরে কি কোশ্চেন হবে না তোমাদের এক্সামে, এটুকু আমি তোমাদের এনশিওর করতে পারি। সতেরোটি সংখ্যার গড়। এবার দেখো এই কোশ্চেনটা ভালো করে দেখবে। 17টি সংখ্যার গড় 15। 17টি সংখ্যার গড় বলে দিয়েছে কত? 15। ঠিক আছে। প্রথম 9টি সংখ্যার গড় বলে দিয়েছে 14। পরবর্তী 9টি সংখ্যার গড় বলে দিয়েছে 16। তাহলে বলছে মধ্যবর্তী সংখ্যাটা কত? দেখো মধ্যবর্তী সংখ্যাটা কত। দেখো এই টাইপের কোশ্চেন স্টুডেন্টরা কি করবে? প্রথমে আগে 17 ইন্টু 15 গুণ করবে, তাহলে কি হয়ে যায়? 17 জনের কি যোগফল পেয়ে যাবে, সংখ্যার কি যোগফল পেয়ে যাবে, 17টি সংখ্যার যোগফল পেয়ে যাবে। এবার দেখো তারপরে কি 9টি সংখ্যার কি এখান থেকে গুণ করলে যোগফল বেরিয়ে যাবে, এখান থেকে পরের 9টি সংখ্যার যোগফল বেরিয়ে যাবে, কারণ 9টি সংখ্যার গড় কত? প্রথম 14, তাহলে 14 ইন্টু 9 কি প্রথম 9টি সংখ্যার যোগফল, তারপরে 9টি সংখ্যার যোগফল কত? 9 ইন্টু 16। তাহলে দেখো এইখানে যদি আমি গুণ করি তাহলে হবে 250, 170, 85, 255, 200 কি হবে? 55 হবে। এইখানে যদি তুমি গুণ করো 14 9 কত? 126, 16 9 কত? 144। তাহলে দেখো টোটাল 18টা সংখ্যার যোগফল কত হবে? 18টা সংখ্যার যোগফল এদের যোগ করে দাও, কত হবে? এখান থেকে 6 10 6 7 70, মানে কি হয়ে যাবে? 270। তাহলে দেখো 18টা সংখ্যার যোগফল কত? 270, মানে কি? তাহলে 17টা সংখ্যার যদি যোগফল আমি বাদ দিয়ে দিই কত? 255। তাহলে কি আমি মাঝখানের সংখ্যাটা পেয়ে যাবো কত? 15। তাহলে 15 কি রাইট অ্যান্সার। কিন্তু এইভাবে যদি আমি কোশ্চেন সলভ করি তাহলে তো এক্সাম ক্র্যাক হবে না। তাও এখানে ছোট নাম্বার আছে, এর থেকে বড় বড় নাম্বার থাকতে পারে। তোমাদের কিন্তু আমি কনসেপ্ট ক্লাসে শিখিয়েছি, তাই না? যারা অলরেডি কনসেপ্ট ক্লাস দেখে নিয়েছো তারা তো এইভাবে করবেই না। এটাকে বেসিক মেথড, এইভাবে আমরা করব না। আমরা কিভাবে করব দেখো এবার। দেখো দেখো 9 9 কত? 18। 17 থেকে বড় না ছোট? আমার কি ছোট। তাহলে কি হবে? ভালো করে বুঝবে, এই যে নাম্বারটা কি এই নাম্বার থেকে ছোট,
আর এই 17 থেকে কি দুটো যোগ করলে কি হবে, বড় হবে। যদি এই যে 17 থেকে যদি কি হয় দুটো যোগ করে কি হয় বড় হয়, তাহলে কি এখানে প্লাস সাইন দেবো। বুঝিয়েছি কনসেপ্ট ক্লাসে। আবার যে কমন যে সংখ্যাটা আছে সেই কমন সংখ্যাটা এখানে লিখে নেব, লিখে নিলাম। এবার কি ব্র্যাকেট দাও। এবার এই গড়ের সাথে কি কম্পারিজন করব, যে দেখো প্রথম যে 9টি সংখ্যা আছে 17টি সংখ্যার গড়ের থেকে কত বেশি বা কত কম। আমি দেখছি এখানে এক কম, কম তাহলে কি -1। এবার দেখো তারপরে এর সাথে যদি আমি কম্পারিজন করি পরের 9টি সংখ্যার সাথে, তাহলে দেখছি কি এক বেশি, এক কি বেশি। কোশ্চেন আমার কি সলভ। দেখো প্লাসে মাইনাসে কেটে কি হবে 0 হয়ে যাবে, আর 0 হলে কি হয়ে যাবে এই পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে কি গড়টা কি হবে 15ই হয়ে যাবে। কি হয়ে যাবে 15ই। তাহলে 15 কি হয়ে যাবে আমার কি কারেক্ট অ্যান্সার। সরি গড় না, মধ্যবর্তী সংখ্যাটা আমার কত হয়ে যাবে 15। মধ্যবর্তী সংখ্যাটা কত হয়ে যাবে আমার 15। এখানে গড় না, মধ্যবর্তী সংখ্যাটা দেখো 9 9 18, মাঝখানে সংখ্যাটা লুকিয়ে আছে সেটা কি হয়ে যাবে 15। তাহলে দেখো সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু করতে পারি, গুণ ভাগ যোগ করার কোনো দরকার নেই। বড় বড় সংখ্যা থাক, 2 ডিজিটে থাক, 3 ডিজিটে থাক, আমি শিখিয়েছি অলরেডি। নেক্সট কোশ্চেন দেখো 3-এর প্রথম 20টি গুণিতকের গড় কত, মানে মাল্টিপলের কি গড়। স্টুডেন্টরা দেখেই ভয় পেয়ে যায় যে কিভাবে করবো গুণিতক, ইংলিশে মাল্টিপলের কি গড়। দেখো তাহলে যে 3-এর যে গুণিতক প্রথমে কি হবে 3 হবে, তারপরে কি হবে 6 হবে, তারপরে কি 9 হবে, এরকম কি 20টা গুণিতক। দেখো 3-এর যে গুণিতক হবে তাদের মধ্যে ডিফারেন্স কি হবে 3 3 করে হবে, মানে কি ডিফারেন্স তো আমার সেম থাকবে, 3 3 করে বাড়বে, তাই কি না। যখন ডিফারেন্স সেম থাকে তখন আমরা জানি যে ফার্স্ট টার্ম আর কি লাস্ট টার্মকে যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবে। এবার তুমি লাস্ট টার্মটা কিভাবে পাবে, দেখো প্রথমটা কি 3 অক্ষে 3, লাস্টের 20তম কি হবে 20 ইন্টু 3 মানে কত 60। তাহলে ফার্স্ট টার্মটা যদি 3 হয় লাস্ট টার্মটা কি হবে 20 ইন্টু 3 60। আর এদেরকে তুমি যোগ করো, যোগ করে কি করো তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে বলো তো গড়, এভারেজ। তাহলে 20 3 কত 60। তাহলে 63-কে যদি তুমি কি করো 2 দিয়ে ভাগ করো তাহলে কি পাবে 63 না, 63 31 2 32 65, তাহলে 31.5। 31.5 কি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন সি। কিভাবে করলে বুঝতে, কিভাবে করলাম বুঝতে পেরেছো, যে প্রথম মাল্টিপলটা কি হবে সেটা 3 হবে, আর লাস্ট মাল্টিপল কি হবে 20 ইন্টু 3, তাহলে 60। আর কি 3-কে যোগ করো তুমি, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। আমরা পেয়ে গেছি অ্যান্সার। তো এই টাইপের কোশ্চেন দেখে কিন্তু ভয় পাবে না। তারপরে দেখো 24 জন শিক্ষার্থী গড় ওজন 35 কেজি, শিক্ষকের ওজন যোগ করলে গড়ে কি 400 গ্রাম বেড়ে যায়, শিক্ষকের ওজন কত। দেখো এখানে একটু কনসেপ্ট আমাদের বোঝাই। দেখো এরকম বলে দেবে কিছু জনের গড় কিছু একটা বলে দেবে। এবার নতুন একজন ব্যক্তি আসলো, এর ফলে যদি গড় বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে নতুন যে ব্যক্তিটা আসে তার যদি আমি ওজনের কথা বলি তার ওজন গড়ের থেকে কি হবে বেশি হবে। কারণ কি দেখো বেশি হয়েছে বলেই যে এক্সট্রা যত বেশি হয়েছে সেটা কি সমানভাবে কি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, এই জন্য কি গড় বৃদ্ধি হয়ে গেছে। এবার দেখো কোনো ব্যক্তি আসার ফলে যদি গড় কমে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটা গড়ের থেকে কি কম ওজন নিয়ে আসছে, এই জন্য কি মেকআপ করার জন্য কি গড় কি হয়ে গেছে কমে গেছে। কারণ যে এসেছে কম নিয়ে এসেছে তাকে তো দিতে হবে সমান করার জন্য। তাহলে মনে রাখবে যদি কোনো ব্যক্তি আসার ফলে যদি কি গড় বেড়ে যায় তাহলে যে ব্যক্তি এসেছে তার কি হবে ওজন কি হবে গড়ের থেকে কি হবে বেশি হবে। আর যদি কোনো ব্যক্তি আসার ফলে যদি গড় কমে যায় তাহলে মনে রাখবে যে গড়ের থেকে তার ওজন কি হবে কম হবে। ওকে, তাহলে বেশি হলে কি প্লাস, কম হলে কি মাইনাস। দেখো 24 জন শিক্ষার্থীর গড় ওজন 35 কেজি, ঠিক আছে খুব ভালো কথা।
গড় ওজন এভারেজ কত, এভারেজ দিয়ে দিয়েছে কত 35 কেজি ওজন। শিক্ষকের ওজন যোগ করলে গড়ে কি 400 গ্রাম বেড়ে যায়, কি বেড়ে যাচ্ছে 400 গ্রাম বেড়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকেরই গড়ে 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো বেড়ে যাচ্ছে কেন, কারণ যে শিক্ষক এসেছে তার ওজন কি গড় ওজনের থেকে বেশি। এবার কত বেশি, দেখো 400 গ্রামকে কি করছে সবাইকে দিয়েছে 400 গ্রাম করে, গড় 400 গ্রাম বেড়ে গেছে মানে কি সবাইকে 400 গ্রাম করে দিয়েছে। দেখো গড়টাকে মেনটেন করার জন্য 35 তো এনেছেই, আরো এক্সট্রা কি 400 গ্রাম করে সবাইকে দিয়েছে। তাহলে দেখো তাহলে তার ওজন কি হবে, গড়ের থেকে বেশি হবে নিশ্চয়ই, কারণ বেশি নিয়ে আসে সেজন্য কি গড়ের থেকে বেশি হবে, সেজন্য প্লাস কি হবে প্লাস 35 তো ওজন হবেই। এবার 400 গ্রাম করে দিয়েছে, এবার কতজনকে দিয়েছে, এইখানে তোমাকে প্রেজেন্ট জনসংখ্যা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। দেখো 400 গ্রাম করে কতজনকে দিয়েছে, আগে 24 জন ছিল, শিক্ষক নিজে একজন, তাহলে কি 25 জনকে কি সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, তাহলে ইন্টু এত। এবার দেখো এটা কি ছিল গ্রামে ছিল, এটা কি গ্রামে, এটা কি গ্রামে, তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা কি এক্সট্রা নিয়ে এসেছিল, তাহলে 35 তো নিয়ে আসছিল, এক্সট্রা কি এত নিয়ে আসছিল। এবার দেখো তাহলে গ্রামটাকে আমি কি করি কেজিতে কনভার্ট করার জন্য কি করি 1000 দিয়ে কি করে দিই গুণ করে দিই, সরি ভাগ করে দিই, 1000 দিয়ে কি করে ভাগ করে দেবো, গ্রামকে আমি কেজিতে কনভার্ট করার জন্য কি 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল, 5 দিয়ে 5 বারে, 5 দিয়ে কত 2 বারে, 2 দিয়ে কত 2 বারে, তাহলে এক্সট্রা কত নিয়ে এসেছিল 10 নিয়ে এসেছিল, সেটা কি সবার মধ্যে ভাগ করে দিয়েছে। তাহলে 35 তো নিয়ে আসছিলই, আর কত এক্সট্রা নিয়ে আসছিল 10, তাহলে তার ওজন কত 45 কে, তার ওজন কত হয়ে যাবে 45 কে। কনসেপচুয়ালি বিল্ড হতে হবে, নর্মালি তুমি কোশ্চেন সলভ করতে পারো, 24 × 35 গুণ করো, প্রথমে গুণ করবা, তাহলে 400 গ্রাম বেড়ে গেছে, তাহলে গড় কি ওটাকে আবার কেজিতে কি করবা তুমি কনভার্ট করবা 1000 দিয়ে গুণ করে, তারপরে প্রেজেন্ট সংখ্যা দিয়ে আবার কি করবে গুণ করে যোগফলটা বের করবে 25 জনের, তারপরে কি বিয়োগ করবে, তারপরে অ্যান্সার বেরোবে। অত করার কিন্তু সময় নেই, একজন ব্যক্তি এসেছে গড় বেড়ে গেছে মানে কি হবে গড়ের থেকে বেশি হবে, 35 থেকে বেশি হবে, কত বেশি হবে 400 গ্রামকে সবাইকে ডিস্ট্রিবিউট করছে, তাহলে 400 ইন্টু কি 400 গ্রাম ইন্টু কত বর্তমান জনসংখ্যা তো 25। এবার গ্রামে ছিল কিন্তু আবার কেজিতে অপশন রয়েছে, মানে কেজিতে আমাকে অ্যান্সার দিতে হবে, তাহলে 1000 দিয়ে কি করে দাও ভাগ করে দাও, কেজিতে কনভার্ট হয়ে যাবে, তাহলে এক্সট্রা কত 10, তাহলে 35 আর এক্সট্রা 10 কত হবে 45। একটি ক্লাসে 40 জন শিক্ষার্থীর গড় বয়স কত 15 বছর, ঠিক আছে, 10 জন নতুন শিক্ষার্থীর বয়স অন্তর্ভুক্ত করা হয়, তাহলে শিক্ষার্থীর গড় বয়স 0.2 বছর কি বৃদ্ধি বৃদ্ধি পেলে মানে বৃদ্ধি পায়, নতুন শিক্ষার্থীদের গড় বয়স নির্ণয় করো। দেখো 40 জন কি আছে একটা ক্লাসে সাপোজ ধরো, তাদের গড় ওজন কত ওজন না বয়স বলে দিয়েছে কত 15 বছর, এবার 10 জন এসেছে, এর ফলে কি গড় বৃদ্ধি হয়ে গেছে, তাহলে গড় বৃদ্ধি হয়েছে কারণ কি, কারণ 10 জন কি এক্সট্রা নিয়ে এসেছে। দেখো 10 জনই যদি 15 করে নিয়ে আসতো তাহলে কি গড় বৃদ্ধি হতো না, ওই 10 জন কি কিছু কিছু করে কি এক্সট্রা নিয়ে এসেছে, তাই কি না, তার মানে তাদের যে গড় নতুন যে 10 জনের গড় 10 জন তো বলছে হ্যাঁ 10 জনের গড় কি হবে বর্তমানে যেটা বলে দিয়েছে কোশ্চেনে তার থেকে কি হবে বেশি হবে। তাহলে দেখো 40 জনের গড় কত বলে দিয়েছে 15, এবার দেখো 15 তো ওরা নিয়ে আসছেই, এবার গড় বৃদ্ধি হয়েছে কত 0.2, তাহলে এই যে 0.2 করে এক্সট্রা সবাই নিয়ে আসছে, তাহলে কতজন নিয়ে আসছিল 10 জন মিলে নিয়ে আসছিল, এবার কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট করছে দেখো তো, এখানে কতজনের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে 40 জন আর 10 জন কি নতুন অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে প্রেজেন্ট জনসংখ্যা কত 50, 50 দিয়ে কি করো তুমি গুণ করে দাও, তাহলে এই যে ভ্যালুটা বেরোবে এটা তো গড়ে আছে বুঝলাম যে 15 থেকে কি হবে গড়টা বেশি হবে, এবার এটা কি ভ্যালু 0.2 করে
50 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করেছে, তাহলে কত এক্সট্রা নিয়ে এসেছিল? এত এক্সট্রা নিয়ে এসেছিল। ঠিক আছে, এটা তো কত জনের এক্সট্রা নিয়ে আসার ভ্যালু, সেটা হচ্ছে 10 জনের। ওই 10 জন ব্যক্তি আসার ফলে তো গড়টা বেড়ে গেছে, তাহলে 10 জন এত এক্সট্রা নিয়ে এসেছিল। তাহলে গড়টা আমাকে গড় চেয়েছে, তাহলে কি এই এটা তো গড়েই আছে, তাহলে এটাকে গড়ে আমি কনভার্ট করে নিই। তাহলে 10 জনের, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো কি হয়ে যাবে, 10 দিয়ে কত 5 হয়ে যাবে, 5 দুগুণি কত 10, পয়েন্ট 1 ঘর সরে যাবে, তাহলে কি হবে 1 হয়ে যাবে। পয়েন্ট 2 সাথে যদি 5 গুণ করো 1, তাহলে 15, আর আগে কত হবে 16। তাহলে ওই 10 জনের গড় কত হবে 16 বছর হবে। কি হবে 16 বছর। কনসেপচুয়ালি কিন্তু বুঝতে হবে, বললাম না মিনিমাম খাতা পেন ইউজ করে কোশ্চেন সলভ করাবো। আবার আমি রিপিট করে দিচ্ছি, দেখো 10 জন আসার ফলে গড় বৃদ্ধি হয়ে গেছে, এর মানে বুঝতে হবে যে 40 জনের গড় যে 15 ছিল তার থেকে গড় কি হবে, যে 10 জন এসে তার বেশি হবে, কারণ গড় বৃদ্ধি পেয়েছে। এবার তো 15, তো ওই 10 জন 15 করে তো নিয়ে আসে, এবার এক্সট্রা যেটা নিয়ে আসে সেটাকে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে নিয়ে দিয়েছে। এবার এর ফলে কি দুই বৃদ্ধি পেয়ে 0.2 বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে 0.2 করে কতজনকে দিয়েছে, 40 জনকে দিয়েছে। আর নিজেদের সেটা তো মেনটেন করতে হবে, 40 আর 10 কত 50, অলওয়েজ কি এখানে প্রেজেন্ট সংখ্যা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এত কি হয়েছে এক্সট্রা নিয়ে এসেছিল, কতজন মিলে 10 জন মিলে, তাহলে গড়ে কত এক্সট্রা নিয়ে এসেছিল, 10 দিয়ে ভাগ করে দাও, কত নিয়ে এসেছিল 1, তাহলে 15 রাখে 16, তাহলে তাদের গড় বয়স কত হবে 16 বছর 10 জনের। 18 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন, যার ওজন 72 কেজি, একজন নতুন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে নতুন ব্যক্তির ওজন কত, দেখো একজন ব্যক্তি আসার ফলে যে মোট যে সংখ্যা থাকবে জনসংখ্যা, সেটা কি সেম থাকবে, একজনের পরিবর্তে আর একজনের যাচ্ছে, তাহলে জনসংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না, আগে যা ছিল এখনো কি সেম থাকবে। যদি কোনো ব্যক্তি আসার ফলে রিপ্লেস হওয়ার ফলে যদি কি এভারেজ কি হয়ে যায়, গড় যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে ব্যক্তিটা চলে গেছে তার থেকে যে ব্যক্তিটা এসেছে তার কি, যদি ওজনের কথা বলে তাহলে ওজন বেশি হবে, যদি বয়সের কথা বলে তাহলে কি বয়স কি হবে বেশি হবে। তাহলে গড় বেড়ে গেলে কি হবে, যে চলে গেছে তার থেকে কি বেশি হবে যে এসেছে। এবার দেখো কোনো ব্যক্তি রিপ্লেস হওয়ার ক্ষেত্রে, রিপ্লেস হলো, দেখো 14 নম্বর কোশ্চেন, 18 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন, যার ওজন 72 কেজি, একজন নতুন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে নতুন ব্যক্তির ওজন কত, দেখো রিপ্লেসমেন্টের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের রেসপেক্টে, এই টাইপের কোশ্চেন তোমাকে দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। দেখো একজন ব্যক্তি যাচ্ছে তার পরিবর্তে আর একজন ব্যক্তি আসে, মানে আগে মোট জনসংখ্যা যত ছিল এখনো কি হবে ততই থাকবে, সেম থাকবে। আগে 18 জন ছিল, এখনো কি 18 জনই থাকবে। সেকেন্ড পয়েন্ট, একজন ব্যক্তি যাচ্ছে তার পরিবর্তে আর একজন আসার ফলে যদি গড় বৃদ্ধি পায়, তাহলে যে যাচ্ছে তার পরিবর্তে যে আসছে তার ওজন কি বেশি হবে, যে চলে যাচ্ছে তার থেকে কি হবে বেশি হবে, কারণ বেশি নিয়ে আসছে বলেই তো গড় বৃদ্ধি পাচ্ছে। তারপর যদি একজন ব্যক্তি আসার পরে যদি গড় কি হয়ে যায় কমে যায়, পরিবর্তন হওয়ার পর গড় যদি কমে যায়, তার মানে বুঝতে হবে যে চলে গেছে তার থেকে তার পরিবর্তে যে এসেছে সে কম নিয়ে এসেছে বলে কি গড় কমে গেছে। তো এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এখানে কি হয়েছে, গড় বৃদ্ধি পেয়েছে, তাহলে যে ব্যক্তি চলে গেছে তার ওজন কত 72, তার পরিবর্তে আরেকজন এসেছে, এর ফলে কি গড় বৃদ্ধি পেয়েছে, তার মানে কি এই 72 থেকে কি হবে, যে ব্যক্তি এসেছে তার ওজন কি হবে বেশি হবে, সেজন্য কি প্লাস। এবার দেখো কত বেশি হবে, দেখো সবাইকে 2.5 করে কি সমান হবে কি ডিস্ট্রিবিউট করেছে, তাহলে কতজনকে 2.5 করে ডিস্ট্রিবিউট করেছে, দেখো 18 জন, টোটাল কত 18 জন, সবসময় প্রেজেন্ট। দেখো রিপ্লেসমেন্ট হয়েছে তার মানে আগে 18 ছিল এখন 18 থাকবে, দশমিক উঠিয়ে কি নিলাম শূন্য নিয়ে নিলাম, 5 পাচ্ছে 25, 5 দুগুণি কত 10, 2 দিয়ে 9 বার, তাহলে 72
প্লাস 45, আমার রাইট অ্যান্সার হয়ে যাবে 117। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন সি কি কারেক্ট অ্যান্সার। বৃদ্ধি পেয়েছে প্লাস, যদি হ্রাস পেত তাহলে কি মাইনাস হলো এখানে। নেক্সট কোশ্চেন, একটি বিদ্যালয়ে 600 জন শিক্ষার্থী রয়েছে যাদের গড় বয়স 18 বছর। যদি 50 জন শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়, তাদের গড় ওজন 0.6 কমে যায়, সেই 50 জন শিক্ষার্থীর গড় বয়স কত? দেখো, একটি বিদ্যালয়ে 600 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে 50 জন চলে যাওয়ায় কি 0.6 করে কি হয়েছে, গড়ে কমে গেছে। এর মানে বুঝতে হবে যে 50 জন ব্যক্তি চলে গেছে, তাদের যে গড় বয়স, আগে যে গড় বয়স বলে দিয়েছে তার থেকে বেশি। দেখো, মানে যতটুকু বেশি ছিল সেটা নিয়ে গেছে বলেই তো গড় কমে গেছে, তাই কি না? তাহলে এইখানে আমাকে 50 জনের গড় কিভাবে বের করবো? দেখো, তাহলে দেখো, যখন 600 জন ছিল তখন কি ছিল, 18 করে গড় ছিল। এবার চলে যাওয়ার পর কি হচ্ছে, গড় কমে গেছে। কত করে কমে গেছে? 0.5 করে, 0.6 করে কমে গেছে। কেন? কারণ কি তারা বেশি নিয়ে এসেছিল, তাহলে এক্সট্রা টুকু নিয়ে গেছে। আমাকে 50 জনের গড় বের করতে বলেছে, তাহলে এই 50 জনের গড় 18 তো হবেই, তার থেকে এক্সট্রা কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো, 18 প্লাস 50 জন কত এক্সট্রা নিয়ে এসেছিল, 0.6 করে সবার কাছ থেকে নিয়ে গেছে, তাই কি না? তাহলে এত করে এক্সট্রা নিয়ে এসেছিল, কতজন কতজন 0.6 করে দিয়েছিল? বর্তমান জনসংখ্যা, এখানে আমি কি করব, গুণ করব। 600 মাইনাস কত, 50, তাহলে কত হবে, 550। তাহলে 550 জনের কাছ থেকে কি 0.6 করে নিয়ে গেছে, তাহলে কি এই যে ভ্যালুটা, এটা কি এক্সট্রা নিয়ে এসেছিল, তাহলে যাওয়ার সময় এক্সট্রা নিয়ে যাবে। কিন্তু আমি যদি এটা গড়, 18 জন গড়, এটাকে আমার ভ্যালু, তাহলে এই ভ্যালুটাকে যদি আমি কি করি, গড়ে কনভার্ট করি, তাহলে কি করতে হবে, 50 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি 50 জন মিলে এক্সট্রাটা নিয়ে এসেছিল, যাওয়ার সময় কি নিয়ে গেছে, 50 দিয়ে ভাগ করো। দশমিক দিয়ে শূন্য নিয়ে এলাম, শূন্য দিয়ে শূন্য কাটা, 5 এগারো 55, 5 10 50। তাহলে 66কে যদি 10 দিয়ে ভাগ করি, কেউ 6.6 হয়ে যাবে, এখানে 6.6। তাহলে 18 প্লাস 6.6 আমার কত হলো, 24.6। অপশন ডি কি কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে দেখবে। নেক্সট কোশ্চেন, একটি কমিটি 8 জন এর গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 35 বছর এবং 45 বছর বয়সী 2 জন মহিলার পরিবর্তে অন্য 2 জন মহিলা কি অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, 2 নারীর গড় বয়স নির্ণয় করো। দেখো, 2 নারীর গড় বয়স মানে যেই 2 নারী নতুন এসেছে তাদের কি গড় বয়স চেয়েছে। তাহলে আমি দেখি যে যেই 2 নারী চলে গেছে, মহিলা কি চলে গেছে, তাদের গড় বয়স কত ছিল, 35 প্লাস 45 কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে, 70, 80। 80 কে 2 দিয়ে ভাগ করলে কত, 40। যারা 2 জন চলে গেছে তাদের গড় বয়স কত, 40। ঠিক আছে, এবার দেখো, নতুন যে ব্যক্তি 2 জন এসেছে, তাদের আসার ফলে কি হয়েছে, গড় কি 2 করে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই কি না? তাহলে রিপ্লেসমেন্ট হয়েছে, তাই তাহলে আগে জনসংখ্যা যা ছিল এখনো তাই থাকবে। বৃদ্ধি পেয়েছে কারণ কি, মানে যে 2 জন চলে গেছে তাদের যে গড় ছিল তার থেকে কি হবে, বেশি হবে যারা এসেছে। তাহলে দেখো, এই যে 40-40-এর থেকে কি হবে, বেশি 2 জনে মিলে কি গড়ে নিয়ে এসেছে, এই জন্য কি হয়েছে, 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে গড়ে তো 40 হবে, আর এক্সট্রা গড়ে কত সেটা যদি আমি যোগ করে দিই, তাহলে কি যে নতুন 2 নারী এসেছে তার কি আমি গড় পেয়ে যাব। তাহলে 40 প্লাস 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 2 বছর করে কতজনকে দিয়েছে, 8 জনকে দিয়েছে। ঠিক, তাহলে এত এক্সট্রা নিয়ে এসেছে 2 জন মিলে, 40 তো নিয়ে এসেছে গড়টাকে মেনটেন করার জন্য,
আরো এক্সট্রা কত নিয়ে এসেছে 2 ইন্টু কত 8। কয়জন মিলে 2 জন মিলে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে গড়ে কত নিয়ে এসেছে 8, তাহলে কত হয়ে যাবে 48। তাহলে নতুন 2 জন ব্যক্তি বা নারীর গড় বয়স কত 48, অপশন এ। গড়ে 40, 2 জন নারী কি মহিলা চলে গেছে, তাহলে পরিবর্তে যে এসেছে 40 তো আগে নিয়ে আসতেই হবে। গড় যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে এক্সট্রা নিয়ে এসেছে, এবার কত এক্সট্রা নিয়ে এসেছে 2 করে 8 জনকে দিয়েছে, 16 এক্সট্রা নিয়ে এসেছে। তো কয়জন মিলে 2 জন মিলে, তাহলে গড়ে কত এক্সট্রা নিয়ে এসে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত 8, তাহলে 40 আর 8 তাদের গড় বয়স কত হবে 48। 24 জন ছেলে এবং তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে গড় বয়স 1 বছর করে কমে যায়। তাই 1 বছর করে কমে যাচ্ছে, কারণ কি শিক্ষকের বয়স গড় বয়সের থেকে বেশি, এই জন্য কি হচ্ছে 1 করে কমে যাচ্ছে, যাওয়ার সময় 1 করে সবার কাছ থেকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 15 তো হবেই, তার সাথে এক্সট্রা যতটুকু নিয়ে এসেছিল সেটা নিয়ে যাচ্ছে। কতজনের কাছ থেকে নিয়ে যাচ্ছে দেখো 1 করে নিয়ে যাচ্ছে, কতজনের কাছ থেকে দেখো একজন চলে আসে, 24 জন ছিল, 24 জন এবং তাদের শিক্ষকের গড় মানে 25 জনের, তার মানে 1 করে 24 জনের কাছ থেকে নিয়ে যাচ্ছে। এইখানে সবসময় কি প্রেজেন্ট সংখ্যাটা কি করতে হবে গুণ করতে হবে। দেখো টোটাল 24 আর 1 কত 25 ছিল, তাই কি না? শিক্ষক চলে যাচ্ছে, তাহলে বেঁচে আছে কত 24, তাহলে 24 জনের কাছ থেকে 1 করে নিয়ে যাচ্ছে, তাহলে 15 প্লাস 24 কত হবে 39, তাহলে কি হবে 39 বছর। অপশন বি কি কারেক্ট আনসার, অপশন বি কারেক্ট আনসার। দেখো খুব ভালো করে আমরা কিন্তু মিনিমাম পেন ইউজ করে কি করছে কোশ্চেন সলভ করছে টেকনিকের মাধ্যমে। এবার দেখো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা দেখে বুঝতে পারে না যে কি করব, এর বেস্ট অ্যাপ্রোচটা কি। পি এবং তার 3 বন্ধুর গড় ওজন 55 কেজি, যদি তার 3 বন্ধুর গড় ওজনের মানে যদি তার মানে কি পি এর কথা বলছে, 3 বন্ধুর গড় ওজনের চেয়ে 4 কেজি বেশি হয়, তাহলে পি এর ওজন কেজিতে কত? খুবই ভালো কোশ্চেন। দেখো পি এবং তার 3 বন্ধু, পি প্লাস কি তার 3 ফ্রেন্ডের যে গড় সেটা কত 55 করে, তাহলে যদি বলি 4 জনের মোট বয়স কত হবে 4 দিয়ে গুণ করে দাও, কত হবে 220। এবার দেখো পি কি হবে তাদের বন্ধুর 3 বন্ধুর যে গড় ওজন আছে তাতে কি হবে 4 বেশি হবে। আমি ধরলাম যে 3 বন্ধুর গড় ওজন কি এক্স, আর তার থেকে কি 4 বেশি কি পি এর ওজন, এটা কি 3 বন্ধুর কি গড়। এটা কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনটা বোঝানোর জন্য এটুকু লিখলাম। এবার দেখো কোশ্চেন যদি তুমি এমনি ইকুয়েশন বানিয়ে সলভ করতে যাও তাহলে কিন্তু তোমার 1 পাতার হয়ে যাবে, কিন্তু যদি তোমাকে সেকেন্ডের মধ্যে কোশ্চেন যদি সলভ করতে হয় তাহলে অপশন কি করতে হবে ইউজ করতে হবে। দেখো তাহলে 220 হচ্ছে 4 জনের কি বয়সের যোগফল, তাহলে পি এর বয়স বয়স যেটা হবে সেটা অপশনে দেওয়া রয়েছে। যদি আমি অপশন এই 220 থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি 3 জনের বয়স পড়ে থাকবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমি গড় পেয়ে যাব। তাহলে গড়টা কি হবে এই যে পি এর যে ওজনটা আমি ধরবো, সরি পি এর যে ওজনটা আমি ধরবো তার থেকে কি হবে 4 কি হবে কম হবে। দেখো তাহলে অপশন কিভাবে ইউজ করবো, দেখো 220 থেকে যদি আমি 59 বাদ দিই, কি দিই 59 বাদ দিই, তাহলে কি থাকবে আমার কি 61, তাই কি না? তাহলে একে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে গড়টা পাবো, তার মানে 3 দিয়ে ভাগ যাবে কারণ দশমিক তো হবে না, কারণ 4 বেশি। তাহলে দেখো 3 দিয়ে নিশ্চয়ই ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ করার নিয়ম কি সাম অফ ডিজিট যদি 3 দিয়ে ভাগ যায়, দেখো এখানে কত 8 হচ্ছে, তার মানে কি প্রথম অপশন ধরে হবে না, পি এর মান যদি আমি 59 ধরি তাহলে কি আমার কি হবে না। আমি যদি 54 ধরি তাহলে কত হচ্ছে 50 বাদ দাও 166, 166 বাদ দিলে কত হচ্ছে 166, মানে পি এর ভ্যালু কত, তাহলে কি 3 জনের পড়ে থাকবে,
কত 166। একেও দেখো 3 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়? গড় বের করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে। 6 × 12 = 13, এটাও তো যায় না, তার মানে এই অপশনও কি হবে না। তাহলে দেখো পি এর ভ্যালু যদি 58 ধরি, কি হবে 58। তাহলে দেখো কত হচ্ছে, তুমি 60 বাদ দিয়ে দাও, 2 পরে যোগ করো, তাহলে এইখান থেকে 60 2 162, 58 বাদ দিলে কি হয়ে যাবে 162। দেখো যদি বিয়োগ করতে মুখে মুখে বিয়োগ করতে অসুবিধা, তাহলে দেখো আমি এখানে 60 ধরে নিলাম, 60 বাদ দিতে আমার কি ইজি হবে, 220 থেকে 60 বাদ দিলাম 160 থাকলো, কিন্তু আমি 2 এক্সট্রা ধরে নিয়েছিলাম, 2 যোগ করে দিলাম, করে 62। এবার দেখো নিশ্চয়ই 3 দিয়ে ভাগ যেতে হবে, দেখো এই নাম্বারটা কি হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো আমি তো তোমাকে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে দেখো যখনই আমি 3 দিয়ে ভাগ করলাম কত হচ্ছে, সরি 48 না, 4 5 3 5 15 3 4 12 54 হচ্ছে। তাহলে 3 জনের যে গড় সেটা কত 54 হচ্ছে, আর পি এর মান কত ধরেছিলাম 58। তাহলে বলেছিল দেখো 3 জনের গড়ের থেকে পি এর মান, পি এর যে ওজন সেটা কি হবে 4 বেশি হবে, দেখো 4 কি বেশি, তাহলে আমার কোন অপশন দিয়ে স্যাটিসফাই করছে, অপশন সি। তাহলে আমাকে এটা বুঝতে হতো যে কোশ্চেনটা সলভ করার জন্য যে গড় থেকে, গড় না সরি 4 জনের যে বয়স তার থেকে যে পি এর বয়সটা বাদ দিয়ে আমি 3 জনের বয়স পাবো। এবার 3 জনের গড় বের করার জন্য আমাকে কি 3 দিয়ে ভাগ করতে হবে, মানে কি 3 দিয়ে ডিভিজিবল হবেই, 3 এর মাল্টিপল হতে হবে, 3 এর মাল্টিপল কি অপশন সি। ওকে, আর আমি ক্রস চেকও করে নিলাম, দেখো এখান থেকে কত বেরোচ্ছে 54 বেরোচ্ছে, 4 কি বেশি, তাহলে অপশন সি কি আমার কারেক্ট আনসার। খুবই ভালো কোশ্চেন, তুমি যদি নর্মালি যদি ভাবতে যাও তাহলে কিন্তু কোশ্চেন সলভ হবে না, এক্সামে কিন্তু ছেড়ে দিয়ে চলে আসবে, ভেরি ভেরি টাফ কোশ্চেন। দেখো রিলায়েন্স সংস্থার সকল কর্মীর গড় বেতন প্রতি মাসে 15,000 টাকা, অধিকারীদের গড় বেতন প্রতি মাসে 45,000 টাকা, মানে অফিসারদের গড় বেতন কত 45,000 টাকা, এবং অধিকারীদের মানে নন স্টাফ, নন অফিসার এমন কর্মকর্তাদের বেতন কি প্রতি মাসে 10,000 টাকা। তাহলে অধিকারীদের আধিকারিকদের সংখ্যা যদি কত 20 হয়, তবে রিলায়েন্স সংস্থায় আধিকারিক নয় এমন কর্মকর্তাদের সংখ্যা কত। দেখো মানে অফিসার আর নন অফিসার, আধিকারিকদের কথা বলেছে মানে কি অফিসার, আর আধিকারিক নয় মানে কি নন অফিসার, আর মোট দিয়ে দিয়েছে আমাকে মানে এভারেজটা। তাহলে দেখো এখানে কি লাগাতে হবে, অ্যালিগেশন মেথড, এক পাশে কি অফিসার, এক পাশে কি নন অফিসার, নন অফিসার, বেতন লেখো, মাঝখানে কি মোট যেটা বলে দিয়েছে কত 15,000, মোট কত বলে দিয়েছে 15,000, এই পাশে অফিসার কত 45,000, আর কি 10,000। দেখো বেতনের যদি অ্যালিগেশন করি তাহলে আমি কি পাবো, অফিসার আর নন অফিসারের কি সংখ্যা পেয়ে যাব। এখানে কত হবে 30,000, কত হয়ে যাবে 5,000, তাহলে অফিসার আর নন অফিসারের কি আমি অনুপাত পেয়ে যাব 1:6। এবার দেখো অফিসারের সংখ্যা মানে আধিকারিকদের সংখ্যা বলে দিয়েছে কত 20, তার মানে কি এক, এখানে দেখছি একের ভ্যালু কত 20, তাহলে আমাকে বলছে নন অফিসার, তাহলে 6 এর ভ্যালু কত, কত হবে 120, 6 এর ভ্যালু কত হবে 120, অপশন বি কি কারেক্ট আনসার, অপশন বি কারেক্ট আনসার। এই টাইপের কোশ্চেন হলে তোমাকে অ্যালিগেশন মেথডটা ইউজ করতে হবে, এক পাশে কি হবে বড় ভ্যালু, এক পাশে ছোট ভ্যালু, মাঝখানে কি এভারেজ। ক্লিয়ার? 45 সংখ্যার গড় হচ্ছে 150, পরে দেখা গেল একটি সংখ্যা 46 এর জায়গায় ভুল করে 91 লেখা হয়েছে, তাহলে দেখা গেল তবে সঠিক গড় নির্ণয় করো। সঠিক গড়টা কি নির্ণয় করতে বলেছে, দেখো 45 সংখ্যার গড় কত বলে দিয়েছে 150, কত বলে দিয়েছে 150, 46 এর জায়গায় কি ভুল করে 91 লেখা হয়েছে, 91 লেখা হয়েছে মানে কি বেশি ধরা হয়েছে, তার গড়টা কি হয়েছে বেশি হয়ে গেছে। যদি সঠিকটা দেই
সঠিকটা যদি নেই 46 নিই তাহলে গড়টা নিশ্চয়ই কমে যাবে, কারণ 91 কি কম, তাহলে কি হবে 150 থেকে কম হবে। এবার কত কম, এদের ডিফারেন্সটা কত, কত ভুল হয়েছিল দেখো তো, 45। তাহলে 45 বেশি কি ধরে নিয়েছিলাম, তাই কি না, নাম্বারে কত 45 বেশি ধরে নিয়েছিলাম। এবার দেখো তাহলে গড়ে কতজন ব্যক্তি, 45 জন ব্যক্তি। তাহলে 45 জন ব্যক্তি কি এক্সট্রা করে কি গড়ে কি এক করে বেশি হয়ে গেছিল, তাহলে এক করে কি কমিয়ে দিতে হবে। তাহলে 45 কি বেশি ধরে নিয়েছিলাম, কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট করছি, 45 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করছি, তাহলে কত হয়ে গেল, গড়ে কত এক করে কমাতে হবে, তাহলে কত হবে 149। নতুন যে সঠিক গড় হবে সেটা কত, 149, অপশন সি। দশজন যোগা শিক্ষার্থীর গড় বয়স 32 বছর, যখন তাদের শিক্ষকের বয়সও যোগ করা হয় তখন গড় বয়স কত, 34 হয়ে যায়। শিক্ষকের বয়স কত, দেখো 10 জন যখন শিক্ষার্থী ছিল তখন কত 32 ছিল, যখন তাদের শিক্ষক যোগ হয়েছে তখন 34 হয়ে গেছে। মানে কি শিক্ষক যখন এসেছে তখন কি বেশি বয়স নিয়ে এসেছে, এর ফলে কি গড় কি বৃদ্ধি পেয়েছে। এবার দেখো কত বৃদ্ধি পেয়েছে, 32 আগে ছিল এখন কত 34 হয়ে গেছে, তার মানে কি 2 বৃদ্ধি পেয়েছে। তার মানে 34 তো আসার সময় নিয়ে আসছেই, আর এক্সট্রা করে কি 2 করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাহলে দেখো 2 করে যদি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে তাহলে কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট করেছে, প্রেজেন্ট সংখ্যা কত 10 ছিল আগে আর এক নিজে শিক্ষক, তাহলে কত 11। তাহলে 34 গড়টাকে মেনটেন করার জন্য আনতেই হতো, আর এক্সট্রা কত 22 নিয়ে এসেছে। এই 22টা কি মোট যে সংখ্যা টোটাল যে বর্তমানে 10 ছিল, বর্তমানে কত এক যোগ হয়ে 11 জনের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল, তাহলে কত 22 এক্সট্রা নিয়ে এসেছিল। তাহলে 34 প্লাস এক্সট্রা 22, 34 না সরি 32, এখানে 32 হবে, আগে কত 32 আগে বয়স ছিল 32, তাহলে 32 আর 22 কত হয়ে যাবে আমার কি 54। আগে যখন 32 ছিল, তাহলে এটা গড়টাকে মেনটেন করার জন্য যদি 32ই নিয়ে আসতো যে শিক্ষক, তাহলে কি গড়টা 32ই থাকতো, কিন্তু গড়ের থেকে বেশি নিয়ে এসে সেজন্য কি বেড়ে গেছে। এবার দেখো কত বেশি নিয়েছে, 2 বেশি, 2 করে কি সবাইকে ডিস্ট্রিবিউট করেছে, তাহলে টোটাল কত বেশি নিয়েছে, 2 করে কতজনকে ডিস্ট্রিবিউট করেছে, 11 জনকে ডিস্ট্রিবিউট, প্রেজেন্ট সংখ্যা, এখানে কি প্রেজেন্ট সংখ্যা, এটা কি ওল্ড এভারেজ মানে আগে প্লাস বেড়েছে তাই প্লাস, কত করে বেড়েছে সেটা ইনক্রিজ, কত করে ইনক্রিজ হয়েছে, আর এটা সেই প্রেজেন্ট পার্সন। তাহলে কি পেয়ে যাবো আমি কি শিক্ষকের কি বয়সটা পেয়ে যাব। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার কি অর্ধেক, যদি তিনটি সংখ্যার গড় 56 হয় তাহলে প্রথম এবং তৃতীয়টির মধ্যে পার্থক্য কত। ঠিক আছে, দেখো তিনটে সংখ্যা বলেছে, তাহলে ধরো ফার্স্ট, সেকেন্ড আর কি থার্ড। দেখো তৃতীয় সংখ্যার কি অর্ধেক, তাকে তৃতীয় সংখ্যাটাকে ধরি, একে যদি দ্বিতীয় সংখ্যা যদি আমি 4 ধরি তাহলে আমি একে ধরলাম কি 2। এবার দ্বিতীয় সংখ্যার কি আবার কি দ্বিগুণ, তাহলে আমাকে 1 ধরতে হবে। দেখো আমি 4 ধরলাম কেন, আমি এখানে 2 ধরলাম না কেন, 2 ধরলে এখানে কত 1 হতো, তাহলে আমাকে এর আবার কি ডবল, মানে কি এর কি হবে ডবল হবে, আর এর কি হবে হাফ হবে, 3 নম্বর সংখ্যা। তাহলে দেখো এমন আমাকে ধরতে হবে যে ইজিলি আমি হাফ করতে হবে, তাহলে আমাকে 4 ধরলাম, 4-এর অর্ধেক কি হবে 2, আর তাহলে দ্বিতীয় সংখ্যা যদি ডবল হতো তাহলে কি 1 ধরতে হবে, তাহলে কি আমি কি রেশিওটা পেয়ে গেলাম, আমি কি পেয়ে গেলাম রেশিওটা কি পেয়ে গেলাম। তাহলে দেখো 3 জনের গড় বয়স দিয়েছিল 56, তাহলে যোগফল কত হবে 56 ইন্টু 3, 168 হবে। তাহলে 3 জনের যোগফল কত 168, রেশিওতে কত যোগফল 4 5 7, 7 সমান সমান কত
168। এবার কোশ্চেনে কি চেয়েছে যে প্রথম ও তৃতীয় সংখ্যাটির মধ্যে পার্থক্য। প্রথম সংখ্যা কত? তৃতীয় সংখ্যা কত? 4। তাহলে পার্থক্য কত দেখতে পারি? 4 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 2 এর। তাহলে 2 সমান সমান কত? কত হয়ে যাবে এখান থেকে? 24 বারে চলে যাবে, 24 দুগুণে কত? 48। 48 কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি। 20 জন ছাত্রের একটি শ্রেণীতে বিজ্ঞান বিভাগে মার্ক 68। যদি দুজন ছাত্রের মার্ক যথাক্রমে 72 61 পরিবর্তে ভুল করে 48 ও 48 এবং 65 ধরা হয়ে থাকে, তাহলে সঠিক গড়টি কত? আচ্ছা, অ্যাকচুয়ালি দেখি কত ভুল ধরা হয়েছে সেটা আমি দেখে নিই। দেখো, ধরার কথা কত ছিল? 72 আর 61। তাহলে 72 প্লাস কত? 61, 133। পরিবর্তে এত ভুল ধরা হয়েছে 48 ভুলে কত? 48 প্লাস 65 ধরা হয়েছে কত? 8 5 13 আর দিকে 6 10 11, 113। ধরার কথা ছিল কত? ধরার কথা ছিল কত? 133। ধরার কথা ছিল কত? 133। কিন্তু ধরা হয়েছে কত? 113। তার মানে কত কম ধরা হয়েছে দেখো তো? 20। 20 কম ধরা হয়েছে। তাহলে 20 কম ধরা হয়েছে, যদি সঠিকটা ধরা হতো তাহলে কি হবে? এই 20টা ইকুয়ালি সবার মধ্যে 20 নাম্বার, এক্সট্রা 20 নাম্বারটা ইকুয়ালি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হতো। তাহলে গড় কি হয়ে যাবে? বেড়ে যাবে। আগে যা ছিল, আগে কত ছিল? ভুল ধরার ফলে 68 ছিল। তাহলে 68 প্লাস এবার 20 কি কম ধরা হয়েছিল, এবার 20 যদি এক্সট্রা নাম্বার ধরা হয় তাহলে 20 সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। কতজন? দেখো ছাত্র 20 জন, তাহলে 20 জনের মধ্যে কি করতে হবে? ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে গড়ে কত করে বৃদ্ধি পাবে? 1 বৃদ্ধি পাবে। তাহলে কত? 69 কি হয়ে যাবে? রাইট অ্যান্সার অপশন সি। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো তাপমাত্রার কোশ্চেন ছিল, যে টেম্পারেচার। সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতির গড় তাপমাত্রা 60°। মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র তাপমাত্রা কত? 63°। ঠিক আছে। মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে গড় কত? 60। তাহলে দেখো, গড়ে যদি 60 হয় তাহলে 4টে দিন, তাহলে 4 দিয়ে গুণ করবে, তাহলে যোগফল কত হবে? 240। কত? 240। এবার কি বলে দিয়েছে? এবার তারপর বলে দিচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি আর কি শুক্রবার প্রায় কত? 63° করে। তাহলে এখানেও 4টে দিন। তাহলে দেখো এখানে টোটাল যোগফল কত হবে? 240। এখানে কত হবে? 180, 300, না 240 আর হচ্ছে 12 বেশি হবে, 252। 252। এবার দেখো কোশ্চেন আমার কি দিয়ে দিয়েছে? অনুপাত সোমবার ও শুক্রবারের অনুপাত, মন্ডে ইস টু ফ্রাইডে 21:25। দেখো এইখান থেকে আমি কি মন্ডে আর ফ্রাইডে কি ডিফারেন্স পেয়ে যাবো? কি হবে দেখো, আমি যদি কি করে দিই? বিয়োগ করে দিই। কি করে দিই? বিয়োগ করে দিই। তাহলে দেখো মন্ডে, ওয়েডনেসডে, থার্সডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, এখানে কি টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে কি হবে? কেটে যাবে। দেখো কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে বেঁচে কি দেখো বিয়োগ করছি, এ মাইনাস এ মানে মন্ডে মাইনাস ফ্রাইডে, এ পাশে বিয়োগ করলে কত হবে? আমার কত হবে? 12। কত বিয়োগ করলে? 12। তার মানে পার্থক্য দেখছি কত? 12। কিন্তু রেশিওতে কত পার্থক্য? রেশিওতে কত? 4। তাহলে এই 4-এর ভ্যালুই কত? 12। এবার আমার কোশ্চেনে কি চেয়েছে দেখো,
শুক্রবারের তাপমাত্রা, তাহলে শুক্রবারের রেশিওটা গুণ করলে তুমি শুক্রবারের ভ্যালু পাবে, আর যদি তুমি সোমবারের ভ্যালু রেশিওটা গুণ করে তাহলে সোমবারের ভ্যালু পাবে। তাহলে দেখো আমাকে বলেছে কি শুক্রবার, ফ্রাইডে, ফ্রাইডে ভ্যালু কত 25, 3 দিয়ে চলে যাবে, তাহলে কত 75 ডিগ্রি কি হয়ে যাবে, রাইট আনসার অপশন এ। এ পাশে 12 হয়েছিল, এখানে তো লিখেছি 12। খুবই ভালো কোশ্চেন। দেখো টেম্পারেচারের কোশ্চেন কিন্তু একটা আসে এক্সামে। দেখো এবার শুরু হচ্ছে ইনিংস এর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টদের, যেখানে সব থেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে ইনিংস এর কোশ্চেনে। খুব ভালো করে বুঝবে। একজন ব্যাটসম্যান 11 ইনিংসে একটি নির্দিষ্ট গড় রয়েছে, ঠিক আছে। ব্যাটসম্যান তার দ্বাদশ ইনিংসে 120 রান করেছে, যার কারণে তার রানের গড় 5 বেড়ে গেছে। এই অনুসারে 12 ইনিংসের পরে ব্যাটসম্যানের রানের গড় কত হবে নির্ণয় করুন। যে 12তম ইনিংসের পর গড় রান কত হয়েছে সেটাকে আমাকে বার করতে বলেছে। দেখো আগে বেসিক বোঝাবো, তাহলে তারপর কি ডাইরেক্ট শর্টকাট বলবো। দেখো 11তম ইনিংসে একটা কি নির্দিষ্ট গড় ছিল, আমি ধরে নিলাম নির্দিষ্ট গড় কি, আমি কি ধরলাম এক্স। তাহলে 11 ইনিংসে টোটাল কত রান ছিল, এক্স করে গড় যদি হয় তাহলে 11 ইনিংসে কি হবে, 11x কি টোটাল রান, ঠিক আছে। এবার 12 ইনিংস খেলার পর গড় কি হয়ে গেছে, 4 বেড়ে গেছে, আগে এক্স ছিল এখন কত এক্স প্লাস কি 4 হয়ে গেছে, তাই না। এক্স প্লাস কি হয়ে গেছে 4, ঠিক আছে। আগে এক্স ছিল এখন কত এক্স প্লাস 4, এখানে আমি এক্স লিখছি। যে 11তম ম্যাচ পর্যন্ত কি ছিল, গড় ছিল এক্স, যখন 12তম ইনিংস খেলে নিল তখন কত এক্স প্লাস 4 হয়ে গেল। তাহলে দেখো আমি যদি 11তম ম্যাচের যদি আমি বলি মোট রান কত, তাহলে কি হবে 11 গুণ করে 11x, আর এর সাথে যদি আমি কি করে দিই 12 গুণ করে দিই, তাহলে কি 12টা ম্যাচের যে রানের যোগফলটা আমি পেয়ে যাবো, আর এখানে কত 11টা ম্যাচের কি রানের যোগফল পেলাম। এবার দেখো 12তম ম্যাচে কত রান করেছে সেটা যদি আমি যোগ করে দিই, তাহলে এটাও কি হয়ে যাবে 12টা ইনিংসের কি রানের যোগফল, আর এটাও কি 12টা ইনিংসের রানের যোগফল। তাহলে আমি কি করে দিতে পারি, এখান থেকে কি করতে পারি ইকুয়াল করে দিতে পারি। তাহলে দেখো এইখানে কি হবে 11x প্লাস 120, 12 গুণ করে তো 12x প্লাস, সরি 5 করে বেড়ে গেছে, সরি 5 করে বেড়ে গেছে, তাহলে 11x প্লাস 5 হবে, x প্লাস 5। তাহলে আমার কত হয়ে যাবে, তো 5 বেড়ে গেছে, আগে x ধরে নিয়েছি, তাহলে x প্লাস 5 হবে এখানে 12x, 5 12 কত 60। তাহলে দেখো এখানে এই পাশে যদি আমি এক্সটাকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, 12x থেকে যদি 11x দিই তাহলে এক্স বাস থাকবে, আর 60টাকে এই পাশে নিয়ে আসলে কি হবে 120 মাইনাস 60 কত হবে 60, তাহলে এক্স এর ভ্যালু কত 60। এবার হচ্ছে নতুন গড়, তার মানে কি নতুন 12 ইনিংস এর পর গড় বলেছে, মানে এক্স প্লাস কি 4, এক্স এর ভ্যালু যদি কি হয় 60 হয় তাহলে এক্স প্লাস 4 কত হবে, 4 না 5, একই ভুল হয়ে যাচ্ছে, 5 এক্স প্লাস 5, তাহলে কত হবে 65, অপশন ডি রাইট অ্যান্সার। কিন্তু দেখলাম বেসিক আর একবার বুঝিয়ে দিচ্ছি। আমি ধরলাম যে 11তম ইনিংস পর্যন্ত গড় ছিল এক্স, 12তম ইনিংস খেলার পর এক্স প্লাস 5 বেড়ে গেছে, তাহলে এক্স প্লাস কি হচ্ছে 5 হয়ে গেছে। তাহলে আমি যদি বলি 11তম ইনিংস পর্যন্ত মোট কত রান করেছিল, তাহলে এক্স করে রান কতটা ইনিংস করেছে 11, টোটাল 11x রান। এবার 12তম ইনিংসে কত রান করেছে 120, যোগ করে দিলাম 120, তাহলে এটা টোটাল কি হয়ে গেল 12টা ইনিংসের মোট রান হয়ে গেল। আর এটা কি 12টা ইনিংস খেলার পর গড় এত, তাহলে 12 গুণ করে দিলে 12টা ইনিংসের রান পেয়ে যাবো, তাহলে কি 12টা ইনিংসের রান এটাও 12টা ইনিংসের রান এটাও আমি সমান করে দিয়েছি, এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নিয়েছি। এবার নতুন যে গড়টা হবে সেটাকে এক্স প্লাস 5, এক্স এর মান 60 প্লাস 5 কত হবে 65। এবার দেখো ডিরেক্ট কিভাবে কোশ্চেন করবে, শর্টকাট, রান মাইনাস
ইনিংস -1 ইন্টু ইনক্রিজ এভারেজ, গড় কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে রান কত, 120। দেখো ইনিংস কোনটা নিতে হবে, যতগুলো মোট ইনিংসের কথা বলছে, 12তম ইনিংসের কথা বলছে, 12 মাইনাস কি 1 কত হবে, 11। আর এভারেজ কত করে বৃদ্ধি করেছে, 5 ইন্টু 5, তাহলে কত হবে, 55 55 120 থেকে যদি আমি 55 বাদ দিই কি হবে, 65 আনসার। এটা কি ডাইরেক্ট সলিউশনস। রান মাইনাস ইনিংস -1, কতগুলো ইনিংস, 12 ইনিংস, তাহলে 12 মাইনাস 1 কত হবে, 11। 11 ইন্টু 5, 5 করে কি বৃদ্ধি পেয়েছে, তাহলে 120 মাইনাস 55 কি হয়ে যাবে, 65। এইভাবে ইচ্ছে হলে এইভাবে করো, এইভাবেও শর্টকাট, এটাও কি আরো শর্টকাট, যেটা ইচ্ছে। এবার দেখো 11 জন খেলোয়াড়ের গড় 2 মাস বেড়ে যায় যখন 18 বছর এবং 20 বছর বয়সী দুইজন জায়গায় কি নতুন খেলোয়াড় আসে। ঠিক আছে, দেখো বৃদ্ধি পেয়েছে কেন, কারণ কি 18 আর 20 বয়স বছরের যে বয়সের যে দুইজন কি আছে, বয়সের যে প্লেয়ার আছে খেলোয়াড়, তাদের যে গড় কি কম, যে এসেছে তার থেকে কম, যে এসেছে তারা কি বেশি নিয়ে এসেছে, তাই কি বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখা যাক যারা চলে গেছে তাতে কত বেশি নিয়ে এসেছে। তাহলে 18 আর 20 কত হবে, 18 আর 20 যোগ করলে কত, 38। 38কে 2 দিয়ে ভাগ করো কত, 19। যারা চলে গেছে তাদের গড় ছিল কত, 19। এবার যারা এসেছে 19-এর থেকে কি গড়ে কি বেশি নিয়ে এসেছে, তাদের বৃদ্ধি পেয়েছে, তাহলে 19 তো নিয়ে আসবেই গড়টাকে মেনটেন করার জন্য। এবার বৃদ্ধি পেয়েছে তার মানে বেশি নিয়ে এসেছে। এবার দুইজনে মিলে কত এক্সট্রা নিয়ে এসে সেটা আগে দেখা যাক। কত এক্সট্রা, 2 মাস করে বেড়ে গেছে, তাহলে 2 মাস রিপ্লেসমেন্টের কোশ্চেন। তাহলে আগে 11 ছিল, এখনো কি 11, তবে প্রেজেন্ট সংখ্যাতে গুণ করো। এটা তো এভারেজ, যারা চলে গেছে তাদের এভারেজ কত, 19। এবার যারা এসেছে তারা বেশি নিয়ে এসেছে এ গড়ে, তাই কি হয়ে গেছে 2 করে সবাইয়ের মধ্যে কি এক্সট্রা হয়ে গেছে। তাহলে 2 করে কতজনকে দিয়েছে, 11 জনকে, তাই কি না, 2 করে 11 জনকে দিয়েছে। তাহলে এই যে এক্সট্রা ভ্যালুটা, দুইজন নিয়ে এসেছে, তাহলে গড়ে কত, দুজন কত করে পাবে, গড়ে কত করে নিয়ে এসেছে, 2 দিয়ে ভাগ করো কত হবে, 11। মান্থে ছিল মনে রাখবো 2 মান্থ করে, তাহলে কি 22 মান্থ কে 2 দিয়ে আমি ভাগ করি, তাহলে কত হবে, 11 মান্থ। তাহলে 19 বছর 11 মান্থ, 19 বছর 11 মান্থ। অপশন ডি কি কারেক্ট অ্যান্সার, অপশন ডি কারেক্ট অ্যান্সার। একজন ক্রিকেটার তার বোলিং এর গড় উইকেটের প্রতি 24.85 রান, 52 রানের বিনিময়ে 5 উইকেট নেন এবং এর ফলে তার গড় 0.85 দ্বারা কি পায়, হ্রাস পায়, মানে 0.85 কি পায়, হ্রাস পায়, কমে যায়। শেষ ম্যাচের আগে তার নেওয়া উইকেটের সংখ্যা দেখো, বোলিং এভারেজ, তো বোলিং এভারেজ যত কম হবে তত কি ভালো। দেখো বোলিং এভারেজ কার উপর ডিপেন্ড করে, একটা উইকেট নিতে সে কত রান দিচ্ছে, তাহলে যত কম রান দিয়ে উইকেট বেশি নেবে তার কি বোলিং এভারেজ ভালো, যত কম হবে তত কি ভালো। শুধু ব্যাটসম্যানের ক্ষেত্রে কি হবে, যত বেশি হবে তত ভালো, কিন্তু বোলিং এর ক্ষেত্রে যত কম হবে তত ভালো। এবার দেখো বোলিং গড় কত ছিল, বোলিং এভারেজ, চব্বিশ 85, 52 রান 52 রানের বিনিময়ে 5 উইকেট নিয়েছে,
তাহলে দেখো এখানে এভারেজটাকে 5 উইকেট নিয়েছে কত 52 রান দিয়ে, তাহলে এখানে কি এভারেজটা কত হবে 5 10 50 5 20 পয়েন্টে 0 4 20 10.5 10.4 10 পয়েন্ট কি হয়ে যাবে 4 হয়ে যাবে। কারণ দেখো এখানে 52 রান দিয়ে কি 5 উইকেট নিয়েছে, তাহলে এখানে এভারেজটা আমি কত পাবো বোলিং এভারেজ 10.4। তাহলে দেখো এই যে এভারেজটা কত উইকেট দিয়ে নিয়েছে 5 উইকেট দিয়ে নিয়েছে। নেওয়ার ফলে কি হয়েছে তার যে আগে যে গড়টা ছিল এটা কি হয়েছে ইমপ্রুভ হয়েছে। দেখো আগে গড় কত ছিল বলে দিয়েছে 24.85। এবার যখন 52 রান দিয়ে যখন 5 উইকেট নেয় তখন কি এভারেজ কত হয়ে গেল এত, ডিউ এভারেজটা হলো এত। এর ফলে কি হয়েছে যে ওভারঅল যে এভারেজ তার কি হলো 0.85 হয়ে গেল, হ্রাস পেল। আগে কত ছিল 24.85, তাহলে এখন কি হবে 0.85 কমে যাবে, তাহলে কত 24। তাহলে এক পাশে কি হবে বড় ভ্যালু, এক পাশে ছোট ভ্যালু, আর মাঝখানে কি তাদের এভারেজ। এখানে যদি আমি অ্যালিগেশন করি, যদি আমি এভারেজের অ্যালিগেশন করি কিভাবে উইকেট পাবো, কারণ কি কারণ উইকেটের উপরে তো ডিপেন্ড করে কি এভারেজ, তাই কি না? তাহলে বেস কে উইকেট, তাহলে আমি এভারেজের যদি আমি কি করি অ্যালিগেশন করি কিভাবে উইকেট, এইখান থেকে যদি তুমি বিয়োগ করো কিভাবে 13.6 আর এখানে কত 0.85। এবারে যদি রেশিও করি দেখো 2 ঘর আগে দশমিক আছে 1 ঘর আগে দশমিক আছে, তুমি কি করো 100 দিয়ে মাল্টিপ্লাই করে নাও, তাহলে এখান থেকে কি হয়ে যাবে দুই পাশে 100 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, 100 দিয়ে করলাম মাল্টিপ্লাই, তাহলে দশমিক সরে গেল, তাহলে কত এখানে 85 হয়ে গেল, এখানে কত 1 ঘর দশমিক পিছিয়ে যাবে কত 1360:85। এদের যদি আমি রেশিও নিই তখন 17 দিয়ে কত বারে চলে যাবে 5 বারে, আর 17 8 136, নিচে লিখছি 17 8 136, আর 5 16 কত 80, তাহলে 1:16। তাহলে দেখো এখানে উইকেটের সংখ্যা কত 1, কিন্তু যখন 52 রান দিয়ে কতগুলো উইকেট নিয়েছিল 5 উইকেট, তাহলে এর ভ্যালু কত 5 উইকেট। এবার আমাকে বলেছে শেষ ম্যাচের আগে পর্যন্ত তার নেওয়া উইকেটের সংখ্যা, ও শেষ ম্যাচে যদি আগে বলে তাহলে কি এই ভ্যালুটা কি করতে হবে নিতে হবে, আর যদি বলে শেষ ম্যাচ পর্যন্ত তাহলে এই ভ্যালু 16 আর কত 17 আমি কি করতাম গুণ করতাম, তাহলে আমাকে বলছে আগে পর্যন্ত, তাহলে কি 16 ভ্যালু বের করো, তাহলে কত 5 16 কত 80, 80 কি রাইট অ্যান্সার। এবারে এই কোশ্চেনই যদি তোমাকে বলতো যে শেষ ম্যাচ পর্যন্ত কতগুলো উইকেট নিয়েছে তাহলে কত হতো 16 আর কত 17, 1 এর ভ্যালু 5, 17 এর ভ্যালু কত 85, 17 এর ভ্যালু কত 85। বোঝা গেল? ঠিক এই কোশ্চেনটাই রয়েছে পরে, এই কোশ্চেনটা কি রয়েছে পরে, সলিউশন সেম হবে, শুধু 1 এর ভ্যালু 5 আর 17 এর ভ্যালু বের করতে হবে 85, আর এখানে শেষ ম্যাচের আগে পর্যন্ত, তাহলে কি আমাকে জাস্ট এই ভ্যালুটা কি করতে হবে গুণ, যার ভ্যালু দেওয়া আছে তার অপোজিট ভ্যালুটা কি করতে হবে গুণ করতে হবে। একজন ক্রিকেট খেলোয়াড় 42 ইনিংসে গড়ে 30 রান, একটি ইনিংসের সর্বোচ্চ রান তার সর্বনিম্ন রানের থেকে 100 বেশি। ওকে, যদি 2 ইনিংস বাদ দেওয়া হয় মানে সর্বোচ্চ যে রান করেছে সেই ইনিংসটা, সর্বনিম্ন রান করেছে সেই দুটো ইনিংস যদি বাদ দেওয়া হয় তাহলে 40টা ইনিংস থাকবে, তার গড় হবে 28। ঠিক আছে, তাহলে আমি দেখি যে 42 ইনিংসে মোট কত রান করেছিল, 42 ইন্টু কত 30, 3 দুগুণে 6, 3 4 12, 1260। এবার দুটো ইনিংস আমি বাদ দিতে হবে, দুটো ইনিংস বাদে 40টা ইনিংসের গড় কত 28 করে, তাহলে কত হবে আমার 4 32, 4 দুগুণে 10, 4 দুগুণে 8, 11, মানে 1120। এবার দেখো যদি তুমি দেখো যে দুটো ইনিংস, দেখো এটা কি 42টা ইনিংসের আর এটা কি 40টা ইনিংসের, তাহলে দুটো ইনিংসে মিলে কত করেছে সেটা আমি পেয়ে যাব। দুটো ইনিংস মিলে
দুটো ইনিংস মিলে কত করেছে, তাদের ডিফারেন্স কত, 140। দুটো ইনিংস মিলে কত করেছে, 140। মানে এখানে কি সর্বোচ্চ ইনিংস আর সর্বনিম্ন, সর্বোচ্চ হাইয়েস্ট আমি সর্বোচ্চকে এইচ দিয়ে ডিনোট করছি আর সর্বনিম্নকে এল দিয়ে ডিনোট করছি। এদের যে যোগফল সেটা কত বলে দিয়েছে, কত, 140। আর তাদের পার্থক্য, হাইয়েস্ট আর লোয়েস্টের মধ্যে পার্থক্যটা বলে দিয়েছে কত, 100। তাহলে তুমি বলো যে সর্বোচ্চ যে রানটা সেটা কি হবে, সর্বোচ্চ ইনিংসের যে রানটা সেটা কি হবে। তাহলে দেখো দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, দুটি সংখ্যার বিয়োগফল রয়েছে। তাহলে সর্বোচ্চ সংখ্যাটা আমি কিভাবে পাবো, দুটোকে যোগ করে কি করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি অ্যান্সার 140 প্লাস 100 কত, 240কে যদি 2 দিয়ে আমি ভাগ করি তাহলে কত হবে, 120। 120 হয়ে যাবে কি রাইট অ্যান্সার। কারণ আমরা জানি দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যা আর বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটা কিভাবে বের করতে হয়, দুটোকে যোগ করে 2 দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়, কি হবে 120। বড় সংখ্যাটা যদি 120 হয় তাহলে ছোট সংখ্যাটা কত হবে, 20। ছোট সংখ্যাটা কি হবে, 20 হবে। আর এদের যোগফল কত, 140। আমি এমনিও করতে পারতাম, দেখো যে দুটি সংখ্যার যোগফল আর ডিফারেন্স কত, আমার 100 হতে হবে। তাহলে কি 100, আমার ডিফারেন্স টোটাল যোগফল 120, তাহলে আমাকে ডিফারেন্স কত হবে, 100 হতে হবে। তাহলে যদি 120 ধরি তাহলে কি হবে, 20, ডিফারেন্স কত, 100। যেইভাবে করো, কিন্তু ডিরেক্ট আমরা জানি দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা কিভাবে বের করে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর যে ছোট সংখ্যাটা বের করতে হয় তাহলে দুটোকে বিয়োগ করে কি করতে হবে, 2 দিয়ে ভাগ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এই কোশ্চেনটা একটি নির্দিষ্ট ইনিংসের একজন বলারের গড় 24.85, তার পরের ইনিংসে তিনি 5 উইকেট নিয়ে 52 রান দিয়ে দিয়ে এবং তার গড় 0.85 উন্নত হয়। উন্নত হওয়া মানে কি, কমে যাওয়া গড়। সেম যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনটাই এখানে দেখো কি চেয়েছে, শেষ ম্যাচ পর্যন্ত নেওয়া তার উইকেটের সংখ্যা। এবার শেষ ম্যাচ পর্যন্ত মানে কি হবে, ওই 17 ভ্যালু, একের ভ্যালু 5 বেরিয়েছিল, তাহলে 17 ভ্যালু কত হবে, 85। সেটাই এই কোশ্চেনটা, ওখানে সলিউশনটা কিন্তু করে দিয়েছে। উন্নত হওয়া মানে কি, কমা, কোথায়, এই জায়গায়। এটা কি ওর সলিউশন। আর এই কোশ্চেনে কি, একের ভ্যালু 5, 16 ভ্যালু বের করতে বলেছিল এই কোশ্চেনে। আর ওই কোশ্চেনে কি, একের ভ্যালু 5, শেষ ম্যাচ পর্যন্ত মানে কি এই ভ্যালু আর এই ভ্যালু যোগ করে, মানে 16 আর কত, 17, 17 ভ্যালু কত, 85। তাহলে সলিউশনটা কিন্তু একবারই করে দিয়েছে। এবার দেখো লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, সেই টেম্পারেচারের কোশ্চেন। দেখো সোমবার, মন্ডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, 3 দিনের গড় বলেছে 37°, ঠিক আছে। তারপরে বলে দিয়েছে মঙ্গলবার থেকে টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, কত বলে দিয়ে 34, ঠিক আছে। তাহলে যোগফল কত হবে 3 দিনের, দেখো 3 7 21, 3 3 9 আর কত 11, 111। 3 7 21, 3 3 9 11, ঠিক আছে। 3 দিয়ে কত হবে, 3 4 কত 12, 3 3 9 আর কত 10, 102। তাহলে যদি আমি বিয়োগ করে দিই দেখো কি পাবো, কি কম, কি আছে এখানে, আচ্ছা টুয়েসডে ওয়েডনেসডে কেটে যাবে, তাহলে মন্ডে মাইনাস থার্সডে থাকবে। আর এর ভ্যালু কত হয়ে যাবে, ডিফারেন্স কত, 111 মাইনাস 102 কত হয়ে যাবে, 9। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের থেকে কত 4/5 গুণ কি হবে, বেশি। 4 গুণ কি 5 গুণ কি হবে, বেশি হবে। বেশি 5 4 9, বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের থেকে 4/5 গুণ, 4/5 গুণ কার থেকে, সোমবার, তাহলে বেস কে সোমবার, এটা কি আমার মন্ডে। তাহলে বেশি যদি হয় তাহলে কি হবে, 9 হবে, কি হবে, 9 হবে, বেশি হলে কত হবে, 9।
তাহলে দেখো এইখান থেকে আমি মন্ডে আর কি থার্সডে কি বৃহস্পতিবারে কি আমি কি রেশিও পাচ্ছি, সেটা কত? 5 4 9। এখানে না বেশিটা হবে না, এত গুণ হবে, এত গুণ বেশিটা হবে না, এখানে কি বেশিটা কি হবে না, তাহলে কোশ্চেনই সলভ হবে না, কারণ এখানে এদের ডিফারেন্স কত বেরাবে? 5 আর 4, 4 এর ভ্যালু 9 হবে না, কোশ্চেন একটু মিস্টেক আছে। তাহলে এত গুণ যদি হয় তাহলে সোমবারের কত গুণ? 4/5 গুণ। তাহলে সোমবারের যদি কি হয় 5 হয়, তাহলে আমার বৃহস্পতিবারে কি হবে 4। তাহলে বৃহস্পতিবার আর সোমবারের রেশিও 4:5। তাহলে এদের পার্থক্য কত? 1। আর একের ভ্যালু কত? 9। এবার আমার কি চেয়েছে? বৃহস্পতিবারের তাপমাত্রা। বৃহস্পতিবারের তাপমাত্রা কত? 4। তাহলে 4-এর ভ্যালু কত হবে? 36°C। কত ডিগ্রি সেলসিয়াস? 36°C। এখানে একটু ঠিক করে নেবে, এই এত গুণ হবে। বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের 4/5 গুণ, মানে সোমবারের যদি 5 হয় তাহলে বৃহস্পতিবারে কত হবে? 4। মানে এদের অনুপাত কি হবে? 4:5। এই ছিল কি 30 টাইপের 30টা কোশ্চেন। এই কোশ্চেনের মাধ্যমেই তোমাদের সমস্ত কোশ্চেন কি হয়ে যাবে? রিভিশন প্লাস প্র্যাকটিস হয়ে যাবে। আর যারা নতুন তাদের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই টাইপের কোশ্চেনই কি তোমাদের এক্সামে আসবে। আর এই ক্লাস পিপিটি পেতে তোমরা ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে কি করবে? জয়েন্ট হয়ে যাবে। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আপকামিং ইম্পর্টেন্ট ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানাতে বলবে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।